আপনারা দেখছেন আশ্রম চত্বর, সুন্দর বৃক্ষরোপণ করা হয়েছে। এটি হচ্ছে আশ্রমের একটি রাস্তা। আর এখানে যে গৃহটি বা দেখতে পাচ্ছেন সারদা ভবন, নমস্কার প্রিয় দর্শক, আজকে আমার এই প্রতিবেদনের মাধ্যমে চন্দনপিড়ি রামকৃষ্ণ আশ্রম আজকে আমার এই ব্লগটির মাধ্যমে দেখতে পাবেন। এই চন্দনপিড়ি শ্রী রামকৃষ্ণ আশ্রম কিন্তু অত্যন্ত প্রত্যন্ত একটি অঞ্চল, মানে সুন্দরবন যেটা বলে, একদম নামখানা থেকে প্রায় 14-15 কিলোমিটার ভেতরে। আমার অরূপ জার্নি চ্যানেলের থেকে আমি অরূপ আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমার এই ব্লগটিতে আপনারা কি কি পাবেন, প্রথমত বলে রাখি, এই চন্দনপিড়ি রামকৃষ্ণ আশ্রম এটা হচ্ছে নামখানা, শিয়ালদা সাউথ সেকশন। শিয়ালদা থেকে সকাল 7টা 14 মিনিটে একটি নামখানা লোকাল ছাড়ে, যেটি একদম নামখানাতে নামাবে সকাল 10টা 5-10। প্রায় 100 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে, মাঝে 33খানা হল্ট, সময় লাগবে 2.5 ঘন্টার মতো। আমি সকাল 7টা 14 মিনিটের নামখানা লোকাল চেপেছি, এখানে আসলাম। এখানে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে। এখানকার যিনি প্রেসিডেন্ট, এটি বেলুর মঠ দ্বারা পরিচালিত নয়, এটা সম্পূর্ণ এখানে যে কমিটি এবং একটা মহিলা সমিতি রয়েছে, তারা আপ্রাণ চেষ্টা করছে এখানকার এই আশ্রম চত্বরটিকে শ্রীবৃদ্ধি হয়ে উঠুক। এক সময় এটি খুবই একটা কুটির মতো ছিল, ছোট্ট রামকৃষ্ণ কুটির, যিনি প্রতিষ্ঠা করেছিলেন হংসানন্দজি মহারাজ। তারপর থেকে আস্তে আস্তে ক্রমবিবর্তন ঘটেছে এবং আজকে একটা সুন্দর স্থান, একটা নিরিবিলি এমন একটি স্থান গড়ে উঠেছে যেখানে বয়স্করা এসেও থাকতে পারবে। অতিথি নিবাসের ব্যবস্থা আছে, একটা বৃদ্ধাশ্রমও এখানে আছে, যেটা এখান থেকে একটু দূরে এর ইউনিটটি। আপনারা যদি যোগাযোগ করেন তাহলে সম্বন্ধে জানতে পারবেন কিরম কি খরচা পড়বে। সেরকম কোনো খরচা নেই, আপনাদের সাধ্য মতো যা দেবেন সেই মতোই দিয়েই এখানে থাকতে পারেন, একদম নিজেদের বাড়ির মতো। কোনো বৃদ্ধাশ্রমে যেরকম ভাবে থাকতে মনে করেন সেখানকার একটা নিয়ম নীতি আছে, সেই অনুযায়ী থাকতে হবে, সেরকম নয়। এখানে একদম গ্রাম্য পরিবেশ, নিজের মতো ঘোরাফেরা করবেন, চারিদিকে নিজের মতো কাজ করবেন, এই আশ্রমের যাবতীয় কাজ তার সঙ্গে সহযোগিতা করবেন, এভাবে আপনাদের জীবনটা কেটে যাবে। বালকদের আশ্রম, বালকরা এখানে আছে, অনেক দুস্থ, যাদের পড়াশোনার দায়িত্ব এরা নিচ্ছে, এরা চালাচ্ছে। অনেক আপ্রাণ চেষ্টা করে এরা একটা তহবিল তৈরি করেছে, যে অর্থের দরকার সেই অর্থ এরা জোগাড় করছে, অনেক কষ্টসাধ্য এরা করছে। এখানে একটি পিছনে দেখতে পাবেন মূল মন্দির হচ্ছে একটা অডিটোরিয়াম, আর ওপরে একটি মন্দির তৈরি হচ্ছে, সেখানে পরমহংসদেব এবং সারদা মার মূর্তি অধিষ্ঠিত হবে। আসুন ভিডিওটি শুরু করি। আপনাদের যদি ভালো লাগে ভিডিওটি, তারা এখানে এগিয়ে আসবেন। এখানকার আশ্রমের প্রেসিডেন্ট যে সভাপতি, তার সঙ্গে যোগাযোগ করুন। কিছু দান দিতে চাইলে এখানে আসতে পারেন, অবশ্যই আপনাদের নাম্বার দিয়ে দেবো, সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। তাহলে আসুন ভিডিওটি শুরু করি, আর লাইক শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ করবেন। নমস্কার। দেখছেন নামখানা স্টেশন, হচ্ছে নামখানা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের পাশ দিয়ে, টিকিট কাউন্টারের পাশ দিয়ে বেরোবেন। এখানে যে টোটোগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে, এখান থেকে কিন্তু আপনারা পৌঁছতে পারবেন না চন্দনপিড়ি, মানে এগুলো সবই যাচ্ছে হয় মৌসুমী আইল্যান্ড আর না হয়
বকখালি। এই হচ্ছে স্টেশনের বাইরের চত্বর, সুন্দর একটি পরিবেশ, গাছগাছালিতে ভরা, মনোরম, একটু ঠান্ডা বাতাস যেন বইছে। আস্তে আস্তে এগিয়ে চললাম বড় রাস্তার দিকে। ওই দেখছেন ওপাশে বড় রাস্তা। ওই বড় রাস্তায় গিয়ে আমাদের টোটো ধরতে হবে। টোটো ধরে বলবেন চন্দনপিড়ির গাড়ি ধরবো, একটু নামিয়ে দিতে, 10 টাকা ভাড়া দেবে। রানিং টোটো ধরবেন, রানিং টোটো ধরে এগিয়ে চলবেন। সুন্দর চারপাশে বড় রাস্তা। এই দেখুন একটি নদী পার হচ্ছি। ঠিক টোটোওয়ালা মানে টোটো দাদা নামিয়ে দেবে দেখবেন ব্রিজের একটা পাশে, যেখান দিয়ে আপনাকে ব্রিজটা কিন্তু টপকাতে হবে। এই যে এখানে সাইডে একটু জায়গা রয়েছে, অসুবিধা হবে না। ব্রিজটা টপকে এই সিঁড়ি দিয়ে আপনাকে নিচে নেমে যেতে হবে। সামনে দূরে ট্রেকার আছে, আপনাদের দেখাচ্ছি। এই যে দেখছেন নামখানা হরিপুর যাবার ট্রেকার। 23 টাকা ভাড়া দিয়ে জনপ্রতি এই ট্রেকারে চড়ে আপাতত চললাম চন্দনপিড়ি। আর চারপাশে দেখলাম সুন্দর পরিবেশ। দেখুন পরিষ্কার রাস্তা, 3 লেন মানে 3টে লেন আছে। এই রাস্তা খুবই চওড়া, সুন্দর একটি প্রকৃতি উপভোগ করছে। আস্তে আস্তে এগিয়ে চললাম। সবুজ বনানী, মাঠঘাট, সেচের জন্য পুকুর কাটা, আর একটু ঠান্ডা বাতাস। এখানকার রাস্তাগুলি যদিও মসৃণ নয়, তবুও একটা মাটির সোঁদা গন্ধ এখানে আসলে কিন্তু আপনারা পাবেন। দিনটা যদিও খুব উষ্ণ ছিল, রোদ ঝলমলে দিন, বৃষ্টি আগের দিন হয়েছে, তবুও একটু ভ্যাপসা গরমের মধ্যেও একটা সুন্দর প্রকৃতিকে দেখে মন মুগ্ধ হয়ে গেল। আপাতত যেতে সময় লাগবে 40 মিনিট নামখানা স্টেশন থেকে। প্রায় 16 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে হবে। বেলা 12টা বাজলো প্রায়, আমি পৌঁছালাম চন্দনপিড়ি। সকাল 7:14 শিয়ালদা থেকে ট্রেন ধরেছি। আপনারা চেষ্টা করবেন বেলা 12টার মধ্যেই আসার। আর যদি চান বিকেলে মানে সন্ধ্যাবেলায় রওনা দেব, তাহলে একটু সময় নিয়ে ঘুরতে পারবেন, খুবই ভালো লাগবে। যেতে যেতে এরকম অনেক মনসা মন্দির দেখতে পাবেন, বেশ সুন্দর কারুকার্য করা। আর এরকম মাঠঘাট। আসুন এবার আমরা চলে এসেছি। এই যে স্টেশন থেকে ট্রেকারে করে 23 টাকা ভাড়া দিয়ে আমাকে নামিয়ে দিল। এই হচ্ছে চন্দনপিড়ি রামকৃষ্ণ বিদ্যা মন্দির। লেখা আছে দেখুন, চন্দনপিড়ি রামকৃষ্ণ বিদ্যা মন্দির, স্থাপিত 1993। চন্দনপিড়ি রামকৃষ্ণ, নামখানা, দক্ষিণ 24 পরগনা। আসুন আমরা মূল তোরণের সামনে দাঁড়িয়ে রয়েছি। দেখছেন আশ্রমের মূল তোরণ। মূল তোরণ দিয়ে আমি ঢুকে এলাম। এই তোরণ দিয়ে ঢুকে এসে দেখুন সুন্দর ফুল গাছে চারিদিকে ভর্তি। এটি হচ্ছে বালকদের আশ্রম, চন্দনপিড়ি রামকৃষ্ণ আশ্রম। এখানে মন্দির
আপাতত এইখানে আছে, এই বিল্ডিংটাতে। আমি মন্দিরটা ঘুরবো। ওপরে যাব, ওপরে গিয়ে আমরা প্রার্থনা কক্ষটি দেখব। আপাতত এখানে প্রার্থনা গৃহটি যেটি রয়েছে, কক্ষটি, সেটি মূল মন্দির তৈরি হয়ে গেলে ওখানেই স্থানান্তরিত হবে। এই হচ্ছে প্রার্থনা গৃহ। আসুন আমরা প্রার্থনা গৃহে ঠাকুর পরমহংসদেব এবং মাতা সারদা দেবীকে দর্শন করব। সুন্দর কক্ষের মধ্যে একটা নীরবতার মধ্যে একটা মন্দির, একটি প্রার্থনা গৃহ নির্মাণ করেছে, সুন্দর নকশা করা, আলপনা দিয়েছে। বেদির ওপর রামকৃষ্ণ পরমহংসদেব এবং সারদা মাতা এবং তার শিষ্য স্বামী বিবেকানন্দ। বেলা 12টা বাজলেই যে আহারের একটা ধ্বনি পড়ে, কেননা আমাদের পৌঁছতে পৌঁছতে 12টা হয়েছে, এই মধ্যাহ্নের ভোজনের সময় হয়ে গেছিল। আপনাদের মধ্যাহ্নের ভোজনের সময় পরবর্তী আসব সে ভিডিও দেখাতে। আপাতত দর্শন করুন। যেমন লাইব্রেরি কাম অফিস, এই হচ্ছে লাইব্রেরি, একটি অফিস রুম। এখানে দেখুন মোটামুটি লাইব্রেরি রয়েছে। লাইব্রেরির যেগুলো ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টের কিছু রয়েছে এখানে, এবং হোমিওপ্যাথি ওষুধের কিছু ওষুধ রয়েছে, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট কিছু বইপত্র রয়েছে এখানে। নমস্কার, আমার অরূপ জার্নি চ্যানেলের থেকে আপনাদের এবং দর্শকের তরফ থেকে আপনাকে অনেক অনেক নমস্কার জানাচ্ছি। এবার আপনার একটু পরিচয়টা আগে দিন। আমার নাম স্বপন চক্রবর্তী, আমার বাড়ি এই চন্দনপিড়ি গ্রামে জন্ম। আর এই চন্দনপিড়ি শ্রীরামকৃষ্ণ আশ্রমের আমি সভাপতি, বর্তমান সভাপতি। আচ্ছা, এই আশ্রমটির প্রতিষ্ঠা সম্বন্ধে একটু ইতিহাসটা একটু সংক্ষিপ্ত বলুন। দেখুন, চন্দনপিড়ি শ্রীরামকৃষ্ণ আশ্রম দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা ব্লকের চন্দনপিড়ি গ্রামে অবস্থিত। ইংরেজি 1953 সালে জানুয়ারি মাসে চন্দ্রপিড়ি শ্রীরামকৃষ্ণ আশ্রম প্রতিষ্ঠা হয়। তার মানে সারদা মায়ের জন্মের 100 বছর পরে এই এলাকাতে এই মায়ের ঠাকুরমা স্বামীজির নাম নিয়ে এই আশ্রম প্রতিষ্ঠা হয়। এই গ্রামের ভৌগোলিক চিত্র, চতুর্দিকে নদী, সামনে বে অফ বেঙ্গল এবং জঙ্গল, প্রকৃতি নির্ভর এই গ্রাম। সেই গ্রামে তৎকালীন যুগে ধরুন 1953 মানে আজ থেকে প্রায় 73 বছর আগে এই চন্দ্রপিড়ি শ্রীরামকৃষ্ণ আশ্রম প্রতিষ্ঠা হয়। প্রতিষ্ঠা করেছিলেন শ্রীমৎ স্বামী হংসানন্দজি মহারাজ। মহারাজ ছিলেন বেলুড় মঠের স্বামী শিবানন্দজি মহারাজের মন্ত্রশিষ্য, এবং এখানের এলাকার কিছু শুভানুদ্দয়ী মানুষ, বিশেষ করে ঈশ্বর রাধাগোবিন্দ প্রধান মহাশয়, যার অকৃপণ হস্তে এবং ঐকান্তিক প্রচেষ্টায় মহারাজকে এখানে নিয়ে আসেন। এবং মহারাজ বোঝেন যে এখানে ভক্ত, তখন তো গ্রামের লোক সংখ্যা খুবই কম ছিল, কিছু ভক্তদেরকে নিয়ে তিনি একটা রামকৃষ্ণ কুটির তৈরি করেন, ছোট্ট একটি ঘর তৈরি করেন, খড় দিয়ে, তালপাতা দিয়ে, এমনি কাঠ দিয়ে। তার উপরে ঠাকুরের পুজো, নিত্য পুজো শুরু হয়। পরবর্তীকালে, হ্যাঁ বলুন, আর কিছু বলবেন? হ্যাঁ, আপনি মানে তার পরবর্তীকালে এতদূর যে এসেছে, এই যে এতদূর একটা বড় জমির ওপর আজকে নির্মাণ কাজ হয়ে একটা তার ক্ষেত্র পরিষদ, তার পরিকল্পনা অনেক কিছুই বেড়েছে। এর মূলে কিভাবে তার অবদানটা কিরকম? দেখুন, স্বামীজির কথা, আত্মনাম অকর্তম জগৎ হিতায়, নিজের কল্যাণ এবং জগতের কল্যাণ এবং নিজের মুক্তি। নিজের মুক্তিটা হবে কি করে? বড় বড় গোল গোল কথা বললে তো হবে না, আর জপের মালা আর ফুলের থালা নিয়ে ঠাকুর ঘরে গেলে হবে না। স্বামীজির ভাব সৎ হওয়া এবং সৎকর্ম করা, তার মধ্যে সমগ্র ধর্ম। স্বামীজির ভাব এবং আদর্শকে পাথেয় করে আমরা বেশ কিছু ইয়াং ছেলে, আমরা প্রায় 1999, 98, 99 সাল থেকে এই আশ্রমের, তখন এই আশ্রমে ছোট্ট একটি ঘর ছিল এবং চতুর্দিকে নদী নালা, এবং প্রতি বছরই বন্যা এবং ঝড় এই এলাকাতে একটা ধারাবাহিক চলত।
প্রকৃতি নির্ভর, চতুর্দিকে এইভাবেই প্রতিবন্ধকতা দারুণ ভাবে আছে। তার মাঝখানে আমরা একটা ইয়াং গ্রুপ এবং আমরা রামকৃষ্ণ মিশনের সমাজসেবক শিক্ষণ মন্দিরে পড়াশোনা করি এবং রামকৃষ্ণ মিশন সঙ্গে যোগসূত্র স্থাপন হয়। পরবর্তীকালে আমরা এখানকার রিলিফকে কেন্দ্র করেই আমাদের আশ্রমের কার্যক্রম শুরু হয়। পাশে লয়ালগঞ্জ, হরিপুর, এদের নদী বাউন্ডারি ভেঙে যায় এবং প্রচুর মানুষ দীর্ঘদিন ধরে তারা অন্ন, বস্ত্র, পানীয় অভাব থাকে। এই আশ্রমের ব্যবস্থাপনায় আমরা রিলিফ কাজ শুরু করি, আমরা একটা ইয়াং গ্রুপ। তার পরবর্তীকালে আমরা এখানে ঠাকুরমা স্বামীজির ভাব নিয়ে কিছু সেবা কাজ শুরু করি। প্রথম কাজ হচ্ছে এই গ্রামের মেয়েদের এখানে একটা জমিদারি ব্যবস্থা আছে। তেভাগা আন্দোলন এখানে হয়েছিল, আপনারা কিছুটা গেলে দেখবেন তেভাগার পীঠস্থানে হয়েছিল। এখানে জমিদারি প্রথা ছিল, কৃষকরা ভাগ চাষি এবং বর্গা চাষি হিসেবে তারা চাষবাস করতো এবং মালিককে তারা ফসলে ভাগ দিত। তার নিত্য নৈমিত্তিক প্রাকৃতিক বিপর্যয়ের কারণে কৃষকরা অত্যন্ত ভাবে ক্ষতিগ্রস্ত হয়। মালিককে সেই ফসলে ভাগ দিতে, তাদের দুভাগ দিতে খুবই অসুবিধা হয়। তারা অনুরোধ করছিল যে আমরা 1 ভাগ দেব, 3 ভাগ আমরা নেব এবং 1 ভাগ মালিককে দেব। মালিকরা রাজি হয়নি। তার প্রেক্ষিতে এখানে কিন্তু একটা আন্দোলন হয়, সেটা ছিল তেভাগা আন্দোলন। তাতে আমাদের এখানে 8 জন শহীদ হয়। তার মধ্যে অহল্যা বলে একজন মা প্রসূতি অবস্থায় তিনি মারা যান। সেই জায়গা, সেখানে জমিদারি প্রথা এবং তখনকার মানুষের অর্থনৈতিক অবস্থা ভয়ঙ্কর খারাপ। তারা দিনে নুন আনতে পান্তা ফুরে, এরকম একটা অবস্থা এবং একটা চড়া সুদে কিছু মহাজনী ব্যবস্থার মধ্য দিয়ে মানুষের জীবিকা নির্বাহ হয়। সেই প্রেক্ষিতে আমরা তখন সেলফ হেল্প গ্রুপ স্বনির্ভর প্রকল্প শুরু করি আশ্রমের মধ্য দিয়ে। গ্রামের মহিলাদেরকে সশক্তিকরণের মাধ্যমে আমরা কিছু কার্যক্রম শুরু করি। প্রথম কথা, গ্রামের মহিলারা বিচ্ছিন্ন অবস্থায় একা একা থাকতো, তাদেরকে একটা গ্রুপের মধ্যে আমরা নিয়ে আসি। তারা প্রথমে 10 টাকা, 20 টাকা, 30 টাকা করে ব্যাংকের একটা খাতা খুলে দিই, ব্যাংকে তারা জমানো শুরু করে। প্রথমে এই কাজটা অত্যন্ত জটিল ছিল এবং অত্যন্ত কষ্টসাধ্য ছিল, সকলকে বোঝানো যায়। পরবর্তীকালে সেই মেয়েরা এলো এবং আমাদের চন্দ্রপীঠ রামকৃষ্ণ আশ্রম যেহেতু সারদা মায়ের ভাব এবং আদর্শ নিয়ে আমরা চলি, মায়ের নাম নিয়ে আমরা একটা এই মহিলাদেরকে নিয়ে যে স্বনির্ভর দল তৈরি হোক, মা সারদা মহিলা সংঘ একটা তৈরি করলাম। তারা সুন্দর করে এখন ব্যাংক চালিয়ে তারা এখন নিজেরা স্বনির্ভর এবং তারা নিজেরা এত সুন্দর কার্যক্রম করছে, তাতে আমরা অত্যন্ত আনন্দিত এবং আমরা এটা একটা সফল দিক বলে মনে করি। আমরা এটা একটা গুরুত্বপূর্ণ কার্যক্রম। এরপরে এই এলাকাতে যেহেতু প্রকৃতি নির্ভর, কেউ টয়লেট ব্যবহার করতো না, আমাদের চন্দ্রপীঠ রামকৃষ্ণ আশ্রমের মধ্য দিয়ে আমরা শৌচালয় নির্মাণ করেছিলাম। 3টে গ্রামে শৌচালয় দেওয়ার কার্যক্রম শুরু করি। পরবর্তীকালে পঞ্চায়েত এই সমস্ত জায়গাতে লোকস ল্যাট্রিন দেয়। এই কার্যক্রম আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এছাড়া আমাদের এখানে একটা স্কুল চলে। আমাদের এই ছোট্ট বাচ্চারা, ছোট্ট ছোট্ট শিশুরা যাদের মা বাবা নেই, সেই ধরনের কিছু অনাথ শিশুরা আমরা রেখেছি। আপনি তাদেরকে বুঝতেই পারবেন না তারা এই অনাথ বলছে, এটা আমার অপরাধ হচ্ছে, কিন্তু তারা এই আশ্রমেরই সদস্য। তারা একটা এই পরিবারের একজন ছেলে। আমাদের বাড়ির যেরকম ছেলে মেয়েরা থাকে, তারাও সেরকম একটা ছেলে সন্তান। তারা কোনো বাইরে আছে বলে তাদের উপলব্ধি নাই। অতএব এটা একটা তাদের নিজের বাড়িতে একটা ঠাকুরমা শ্রীরামকৃষ্ণের, ঠাকুর শ্রীরামকৃষ্ণের ছত্রছায়ায় তারা এখানে রয়েছে এবং তাদেরকে আমরা পরিচালিত করছি। কিছু ভক্ত এবং গ্রামবাসী আমাদেরকে এই কাজে সহায়তা করছে। এছাড়া আমাদের একটা ঠাকুর ঘর মানে আমরা এটা বলতে চাইছি যে মানুষের সেবা, মানে শিব জ্ঞানে জীব সেবা। জীবে প্রেম করে যেইজন, সেইজন সেবিছে ঈশ্বর। এখানে প্রচুর বন্যা হয়, ঝড় হয়, সেই সময় মানুষেরা এই আশ্রমে যেহেতু এত বড় একটা পরিকাঠামো হয়েছে, মানুষেরা এখানে চলে আসে। আমরা একটা নবনির্মিত একটা মন্দির এবং কালচারাল অডিটোরিয়াম করছি। এর মূল উদ্যোগ হচ্ছে ঠাকুর থাকবে, তাকে কেন্দ্র করে ভক্তরা এখানে আশ্রয় নেবে। শুধু মেডিটেশন, পূজা পাঠ অনুষ্ঠানাদি নয়, যখনই প্রাকৃতিক দুর্যোগ হবে মানুষরা আসবে, সেখানে আশ্রয় নেবে। এই যে দোতলার একটা বড় আমরা নির্মাণ করছি, সেই নির্মাণে ঠাকুর থাকবে, সারদা মা থাকবে, স্বামীজি থাকবে। নিচে মেয়েদের বিভিন্ন স্বনির্ভর প্রকল্পে কাজকর্ম তারা করবে, বিভিন্ন ট্রেনিং অনুষ্ঠানে দিয়ে হবে। প্রাকৃতিক বিপর্যয় হলে মানুষ এখানে শেল্টার পাবে। এর একটা মহৎ কাজে আমরা এগোচ্ছি এবং স্বামী শিবময়ানন্দজি মহারাজ, তৎকালীন প্রয়াত রামকৃষ্ণ লোকে গত, তিনি এসে এখানে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। এছাড়া বেলুড় মঠের অনেক সন্ন্যাসীরা এসেছিলেন। 2013 সালে 7ই ডিসেম্বর, 21শে অগ্রহায়ণ 1420 সালে। তা সেই তার মহারাজের পদস্পর্শে আমরা এই কাজটা করছি। এই কাজটা আমাদেরকে প্রচুর সহায়তা দরকার এবং আমাদের এখানে একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে একটা নিরিবিল পরিবেশ, পিন্ড অফ সাইলেন্স, চতুর্দিকে সবুজে ঘেরা। আমি সমস্ত ভক্ত মন্ডলীকে অনুরোধ করব যে আপনারা আসুন, আমরাও কাজ করছি, আপনারাও এখানে আপনাদের মতো করেই থাকবেন, খুব আনন্দ পাবেন।
এবং আমাদেরকে আপনারা এই কাজের সঙ্গে যুক্ত হন এবং আমাদেরকে সহযোগিতা করুন। এই সামাজিক কাজে আমরা রয়েছি, আপনাদেরকে আহ্বান করছি। আচ্ছা আচ্ছা, এখানে কেউ আসতে চাইলে তারা থাকতে পারবে? হ্যাঁ, আমাদের অতিথি নিবাস আছে, ভক্ত নিবাস আছে। তারা সন্ধ্যায় প্রেয়ারও করতে পারে, ধ্যান জপ করতে পারে, বাচ্চাকে একটু পড়াতে পারে, আমাদের খেতে সবজি তুলতে পারে, পুকুরে মাছও ধরতে পারে, খেতে ফসল নিতে পারে, ফার্মের মুরগি আছে, সেখানে ডিমও তারা খাবে, গোশালায় দুধ আছে, সেগুলো তারা ব্যবহার করবে। নিজেরা নিজেদের মতো করে একটা প্রাকৃতিক নির্ভর পরিবেশের মধ্যে থাকবে, থাকার ব্যবস্থা আছে। মোটামুটি আধুনিক যে যতটুকু দরকার, কোমর থেকে এসি সমস্ত আছে, এসির প্রয়োজন হয় না, প্রচুর হাওয়া, আমাদের সমস্ত রকম ব্যবস্থা আছে। 50 জন ভক্ত এখানে এসে থাকতে পারবে এবং তাদের পরিষেবার কোনো ত্রুটি হবে না। আসার জন্য শিয়ালদা থেকে ট্রেন আছে নামখানা, নামখানাতে নেবে টোটোতে করে চন্দনপিড়ি শ্রীরামকৃষ্ণ আশ্রম 14 কিলোমিটার, নামখানা শিয়ালদা স্টেশনে 95 কিলোমিটার, স্টেশনে নেবে নামখানা স্টেশনে নেবে, নামখানা থেকে টোটোতে করে 14 কিলোমিটার চন্দনপিড়ি শ্রীরামকৃষ্ণ আশ্রম। আসুন সকলে, সকলকে অনুরোধ করছি, আপনাদের অত্যন্ত ভালো লাগবে। 73 বছরের আশ্রম, অনেক মহারাজের পদস্পর্শ পড়েছে, অনেক গুণীজন এসছে, এখানকার গ্রামবাসী অত্যন্ত ভালো, সকলে আশ্রমকে অত্যন্ত ভালোবাসে। চতুর্দিকে নদী, চতুর্দিকে সমুদ্র, সামনে সমুদ্র, চতুর্দিকে জঙ্গলে ঘেরা, সামনে বে অফ বেঙ্গল, পাশে লুথিয়ান আইল্যান্ড। আমাদের একটা স্বনির্ভর দলের মেয়েরাও তারা একটা প্রোগ্রাম করে, একটা পর্যটন ব্যবস্থা করেছে, তারা 2 দিনের ট্যুর প্রোগ্রাম করে সুন্দরবন ভবন। মেয়েরা তাদের বাড়িতে সব সবজি টবজি নিয়ে এসে রান্না করে পরিষেবা দেয়, অত্যন্ত ভালো লাগবে। আপনারা আসুন, ভালো লাগবে। অনেক জায়গায় যান, আমাদের চন্দ্রগিরিতে আসুন। এখানে বয়স্ক বয়স্করা যারা ধরুন বৃদ্ধাশ্রমে যেতে চায়, সেই রকম কোনো পরিকল্পনা আপনাদের আছে? আমাদের পরিকল্পনা বলতে আমাদের একটা ছোট্ট ইউনিট আছে। আমাদের এর আগে যারা ছিলেন সদ্য ভোলানাথ মুখার্জি, তিনি এখানে দারুণ ভাবে আছেন এবং কাজ করছিলেন, তিনি প্রয়াত হয়েছেন, তার সমস্ত কাজ আমরা করেছি। এছাড়া আমাদের আর একটা ইউনিট আছে, সেখানে 3 জন বৃদ্ধা রয়েছে। অতএব তারা নিজের বৃদ্ধ মানে বৃদ্ধাবাস নয়, এটা নিজেদের হচ্ছে আশ্রম, নিজেদের শান্তি আশ্রম। এইভাবে সেভাবে বৃদ্ধ আশ্রমে যে এখানে এইভাবে থাকতে হবে, ওইভাবে সাধ্য মতো ডোনেশন দিয়ে তার ক্ষমতা মতো সে ঠাকুরের সেবার জন্য দেবে, সেই মতো করে তারা থাকবে, তারও থাকারও ব্যবস্থা আছে আমাদের। আচ্ছা, সেটা কি এই আশ্রম চত্বরে না একটু বাইরে? আমাদের আশ্রম চত্বরেও আছে এবং আমাদের আর একটা ইউনিট আছে কল্পতরু সেন্টার, নামখানা বকখালি রোডের উপরে আমাদের একটা ইউনিট আছে। সেখানে এরকম বৃদ্ধাশ্রম আছে, নার্সারি আছে, কোঅপারেটিভ ব্যাংক আছে, কৃষক গোষ্ঠী আছে। আমাদের বিভিন্ন ধরনের কাজকর্ম গ্রামের মানুষকে নিয়ে তাদেরকে স্বনির্ভর করার জন্য, তাদের সামাজিক উত্তরণ করার জন্য, তাদের আধ্যাত্মিক বিকাশের জন্য আমরা বিভিন্ন ধরনের কার্যক্রম রূপায়ণ করে চলেছি। আচ্ছা, এই যে স্থানটির নাম চন্দনপিড়ি, চন্দনপিড়ি গ্রাম, চন্দনপিড়ি। চন্দনপিড়ি মানে চন্দন যে বাটা হয়, দেখবেন যে পিড়ি, তাকে পিড়ি বলি। এই দ্বীপটা সেই পিড়ির মতো, এবং যেটা বাটা হচ্ছে, চন্দনে বাটা হচ্ছে, সেই চন্দন পিড়ি দিয়েই নাম হয়েছে চন্দনপিড়ি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, নমস্কার, আপনারা সকলে আসবেন। আর যারা দর্শক আছেন শুনবেন, আমার ফোন নাম্বার 7407056780। ঠিক আছে, নমস্কার। আপনারা দেখছেন আশ্রম চত্বর, সুন্দর বৃক্ষরোপণ করা হয়েছে। এটি হচ্ছে আশ্রমের একটি রাস্তা। আর এখানে যে গৃহটি বা দেখতে পাচ্ছেন সারদা ভবন, এটি ওপরে একটা রুম আছে যেগুলো এখনো অতিথিদের জন্য রাখা আছে, আর নিচে প্রসাদ কক্ষ আছে। আর আশ্রম চত্বরটি সুন্দর পরিষ্কার। এই হচ্ছে শিবমানন্দজি ভবন, স্থাপিত 1953। তোদের নাম কি? ইন্দ্রজিৎ মন্ডল। আর নাম সুভাষ মন্ডল। কতদিন আছিস? 4 বছর আছিস। আর তোরা? তাই, আচ্ছা, ভালো করে পড়াশোনা করছিস? পড়াশোনা কর। এটি দেখছেন, এখানে হচ্ছে রন্ধন কক্ষ। এটা হলো রন্ধন কক্ষ। রন্ধন কক্ষে
এই যে গৃহটি দেখছেন নির্মাণ কাজ চলছে, এটা কিন্তু পরবর্তী দিনে এটা একটা মূল মন্দির বা গর্ভগৃহ হতে চলেছে। নিচে একটা অডিটোরিয়াম হবে আর ওপরে কাজ এখনো হচ্ছে, এটা কিন্তু মূল মন্দির হবে। আপাতত মন্দির এখানে নির্মাণ হয়নি, কিন্তু ওই কক্ষে একটি ঠাকুরের মূর্তি রয়েছে। শঙ্করাচার্যের একটি চিত্রপট রয়েছে, গীতার সারাংশ, শ্রী চৈতন্যদেবের একটি চিত্রপট, শ্রীরামচন্দ্রের বাণী লেখা রয়েছে। এখানে স্বামী বিবেকানন্দের একটি ছবি রয়েছে। এখানে লেখা রয়েছে হরিপুর মা শারদা সংঘ প্রাথমিক বাহুমুখী সমবায় সমিতি লিমিটেড, এটা মাসিক স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনা দিবস উদযাপন করে রয়েছে। এখানে শ্রীকৃষ্ণের মূর্তি রয়েছে। এটা অডিটোরিয়াম একটি হল, চন্দনগিরি রামকৃষ্ণ আশ্রম আপনারা দেখছেন। এটি হচ্ছে মূল মন্দির তৈরি হচ্ছে, সেই মূল মন্দিরটার ওপরে একটু যাচ্ছি। আগামী দিনে এটি একটি মূল মন্দির তৈরি হয়ে যাবে। এখন ওপরে নির্মাণ কাজ চলছে, ওপর থেকে একটু পরিবেশটা দেখাচ্ছি। এ হচ্ছে সামনে একটি জলকুণ্ড, একটি পুকুর। এখানে চারিদিকে গাছের সমারোহ, প্রচুর গাছ রয়েছে। আর এখানে দেখতেই পাচ্ছেন আশ্রমের ওই যে হচ্ছে মূল সারদা ভবন, এটি হলো সারদা ভবন, আর ওটি হচ্ছে একটি বালকেদের আশ্রম। ওখানেই আপাতত ঠাকুরের মূর্তি রয়েছে, চিত্রপট, যেটা এখানে আসবে। পরবর্তী দিনে এটা নির্মাণ কাজ হয়ে গেলে এখানেই স্থাপিত হবে পরমহংসদেবের মূর্তি, সারদা মায়ের মূর্তি। আর এই একটা গেটের এন্ট্রান্স রয়েছে, আর ওই দিকেও একটা এন্ট্রান্স আছে। প্রবেশপথ এইটা এবং ওইটা, দুটো প্রবেশপথ, আর সামনে একটি জলাশয়। এই হচ্ছে ভিউটা, দেখুন সুন্দর একটি রাস্তা এবং চারিদিকে গাছের সমারোহ। এটা দেখতে পাচ্ছেন, এটা সম্পূর্ণ মহিলাদের চালিত একটি সংঘ, যেটা একটা সংগঠন, এরা মহিলা সমিতিরা চালায়। এখানে যেমন কিছু সামাজিক স্বীকৃতি এরা পেয়েছে, যেগুলো এখানে চিত্র দেখতে পাচ্ছেন। এখানে যেমন মহিলাদের একটি স্বীকৃতি, শুভকামনায় সামাজিক সুরক্ষা প্রকল্প, স্বল্প প্রিমিয়ামের বিনিময়ে আর্থিক অধিক সুরক্ষাযুক্ত একটি বীমা, ভাগ্যলক্ষ্মী। এখানে আর্থিক উন্নয়নের চিত্র এখানে ক্ষুদ্র সঞ্চয় কিছু প্রকল্প রয়েছে, শিক্ষা, স্বাস্থ্য এটি প্রকল্প।
প্রাথমিক বহুমুখী সমবায় সমিতি রয়েছে। এখানে এদের বিভিন্ন দেখুন কাজকর্মের সমস্ত নথিগুলো আমি 16 সাল থেকে এই সংঘের সঙ্গে যুক্ত। আমি সংঘের এসসি পদে আছি, সংঘ কোঅর্ডিনেটর। আচ্ছা, মানে এখানে আপনি থাকেন না বাড়ি থেকে? না না, বাড়ি থেকেই আসা যাওয়া করি। ও আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এখানে সব কাজকর্ম কত অবধি থাকেন? আমরা 11টা থেকে 5টা পর্যন্ত। 11টা থেকে 5টা অবধি আপনাদের কর্ম? হ্যাঁ। ডিউটি আওয়ার্স থাকে। হ্যাঁ। কি কি কাজ হয় মোটামুটি? আমাদের সংঘের 203টে দল আছে এখন, স্বনির্ভর দল মহিলাদের নিয়ে। আচ্ছা। ওদের দলের দেখাশোনা এবং দলের লোনের চাহিদা থাকলে ওদের লোন দেওয়ার ব্যবস্থা এই সংঘের পক্ষ থেকে করা হয়। আচ্ছা। কোনো সামাজিক কাজ, কোনো অসুবিধা হলে মহিলাদের আমাদের সংঘের পক্ষ থেকে ওদের সাহায্য করা হয়। প্রথমে নমস্কার জানাচ্ছি, আপনার একটু পরিচয়টা দেবেন। নমস্কার, আমার নাম রেখা সরকার। আচ্ছা, আমার এই যে আপনাদের দেখছি একটা প্রাথমিক বহুমুখী সমবায় সমিতি, মহিলা সমিতি, এটা প্রকল্প, এর সঙ্গে আপনার মানে আপনি কিভাবে জড়িয়ে আছেন? মানে আপনার দায়িত্বটা কি আছে? আমার দায়িত্বটা, আমি এই সংঘের সংঘ নেত্রী মানে সম্পাদিকা। আচ্ছা, সম্পাদিকা। হ্যাঁ, আর আমার বাড়ি এই দক্ষিণ চন্দনপুরি। আমরা তখন খুবই ছোট, তখন থেকে কিন্তু এই আশ্রমের তত্ত্বাবধানে আমাদের কিন্তু এই সংঘটা গঠন হয়েছে। প্রথম আমাদেরকে স্বপন চক্রবর্তী মহাশয়, যিনি এখন আশ্রমের সেক্রেটারি, উনি আমাদেরকে প্রথমে গ্রুপ গঠন মানে স্বনির্ভর দল গঠন করেন। এবারে আমরা ছড়িয়ে ছিটিয়ে ছিলাম, তখন স্বনির্ভর দল কি জানতাম না, মেয়েরা কিভাবে আয় রোজগার করতে হবে বা পয়সা জমাতে হবে এটা আমরা কিন্তু কিছু জানতাম না। আমাদের এই স্বপন চক্রবর্তী মহাশয়, ইনার সঙ্গে আশিস বাবু, রবীন বাবু, বিভূতি বাবু, ওনারা আমাদেরকে নিয়ে প্রথমে স্বনির্ভর দল গঠন করে 2099 সালে। মানে আমাদের দলটা গঠন হয়েছে, আমার দলটা যেটা 1 সালে দলটা আমার গঠন হয়েছে। আর 2006 সালে আমাদের এই সংঘ, এই যে হরিপুর মা সরদা সংঘ যেটা, এটা আমাদের 2006 সালে গঠন হয়েছে। আমাদের এই সংঘের সঙ্গে যুক্ত আছে 3500 মহিলা, অর্থাৎ আমার 308টি দল আছে, স্বনির্ভর দল। আমাদের মহিলারা নিজেদের এখন পার্সোনাল অ্যাকাউন্ট এবং স্বনির্ভরের দলের মানে অ্যাকাউন্ট এটা আছে, এবং আমাদের এখানে কম্পিউটার সফটওয়্যার সব আছে। আমাদের মহিলারাই কাজ করি, আমাদের সফটওয়্যারের মাধ্যমেই কাজ হয়। আমাদের এটা একটা ব্যাংক থেকে আমরা মহিলাদেরকে, এতজন মহিলা যে এসছে, আমরা মহিলাদেরকে লোন দিই আমাদের এই সংঘ থেকেই। আচ্ছা, এই যে আপনারা একটা ব্যাংক গঠন করেছেন, এটার এই ব্যাংকটি যে একটা তো স্বীকৃতি থাকবে, এই স্বীকৃতিটা কোথা থেকে পেয়েছেন? এই ব্যাংকের স্বীকৃতি পেয়েছি আমরা জেলা গ্রাম উন্নয়ন দপ্তর থেকে। আমরা মুখ্যমন্ত্রীর কাছ থেকেও আমরা পুরস্কার পেয়েছি। আমাদের জেলার মধ্যে ফার্স্ট আমাদের সংঘ, আমরা ওনার হাত থেকে পুরস্কার পাই। এবং আমাদের আপন বাজার বলে একটা আমাদের স্টল আছে, বা আমাদের মানে প্রোডাক্ট বিক্রি করি আমরা মহিলারা, যেটা আমরা আমাদের মালও বিক্রি করি, আবার আমার স্বনির্ভর দলের মায়েদের যেসব মাল তাদেরটাও নিয়ে আমরা বিক্রি করি। আমাদের জিপি, হরিপুর জিপিতে 5টা মৌজা, এই 5টা মৌজাতে আমাদের টোটো ভ্যানে করে আমরা ওই প্রোডাক্ট গুলো বিক্রি হয়। হস্তনির্মিত কিছু পণ্য আপনারা বিক্রি করি। এবং আমাদের মানে কি বলা যায়, পর্যটক ভ্রমণ যেটা আমাদের পর্যটন ব্যবস্থা আছে, ওটা হচ্ছে 2 দিনের প্যাকেজ। সুন্দরবন ভ্রমণ ওই মানে এতে যাওয়া হয়, লথিয়ান দ্বীপ, ভাগবতপুর, বকখালি, ওটা ওই যেনারা আসেন 2 দিনের প্যাকেজ, 2,500 টাকা প্যাকেজ।
আমরা মহিলাদের নিজেদের বাড়ির ডিম, সবজি, মাংস লঞ্চ করে বেড়ানো, ওগুলো সব মহিলারাই করি এবং মহিলারা রান্না বান্না করে খাওয়ার দাওয়ারও আমরা পরিবেশন করি। আচ্ছা, আর এখানে কিছু মানে শীতকালে ধরুন একটু বনভোজনের ব্যবস্থা, হ্যাঁ, সেরকম ওটাতেই আমরা ওই সময়টাই আপনারা এটা করি। করেন। আচ্ছা, তাহলে এটা অনেক দিন ধরেই আপনাদের এই প্রকল্প চলছে সমিতিটি। হ্যাঁ, আগামী দিনে সমিতিটি আরো বেশি করে শ্রীবৃদ্ধি ঘটুক এই কামনা করি। আরো আপনাদের সমিতির যে মেম্বার আছে, সদস্য আছে, আরো বাড়ুক, আরো যোগদান করুক অনেকে, এটাই আমরা চাই। তাতে এরকম প্রত্যন্ত অঞ্চলে এটা আরো শ্রীবৃদ্ধি ঘটুক, আশ্রমটিও ভালো হয়ে উঠুক, অনেকের সুবিধা হবে। জানি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার। কম্পিউটার ল্যাব, চন্দনপিড়ি রামকৃষ্ণ আশ্রম। এখানে কিছু লেখা রয়েছে, যেমন চন্দনপিড়ি শ্রী রামকৃষ্ণ আশ্রম, মেম্বার্স অফ সাউথ চব্বিশ পরগনা রামকৃষ্ণ বিবেকানন্দ প্রচার পরিষদ 1953 প্রতিষ্ঠিত। রেজিস্টার নাম্বার যেমন দেয়া আছে। এটা দেখুন, কম্পিউটার মোটামুটি রয়েছে। এখানেও রয়েছে খেলার জন্য ক্যারাম রয়েছে, বিনোদন যেমন এখানে একটু বোর্ড। এটা একটি বালকদের আপাতত একটা থাকার জায়গা, বালকরা এখানে নিজেদের মতনই থাকেন, সমস্ত বেড রয়েছে। এটা হচ্ছে জুনিয়রদের, মানে একদম ছোট যারা, তাদের জন্য এটা একটি থাকার জায়গা। এখন দুপুরবেলা এরা একটু বিশ্রাম নিচ্ছে, দুপুরের আহার সমাপ্ত হয়েছে। আর পাশের একটি কক্ষ, এটি ভক্ত নিবাস বা অতিথি নিবাস বলা যায়। কেউ যদি এইখানে থাকতে চায় এখানেও থাকতে পারে। আর এই যে দেখছেন ওপরের বিল্ডিংটা, এটাও ভক্ত নিবাস বা অতিথি নিবাস, এখানেও চাইলে থাকতে পারবে। এই দেখছেন একটি ভবন, এটা সারদা ভবন। এই সারদা ভবনের নিচের তলায় গ্রাউন্ড ফ্লোরটি হচ্ছে প্রসাদ কক্ষ এবং রন্ধন কক্ষ, ওপাশে রন্ধন কক্ষ আছে, আর এই সামনে প্রসাদ কক্ষ। প্রসাদ কক্ষে যেমন এখানে দেখতেই পাচ্ছেন শ্রীমৎ স্বামী ব্রজেশানন্দজি মহারাজ, যার অবদান এই আশ্রমে রয়েছে। এবং প্রসাদ কক্ষে সভাপতি মহাশয় এবং বালকেরা বসেছেন প্রসাদ গ্রহণের জন্য। আমিও একটা জায়গা নিয়ে নিলাম। তা আসুন আমরা প্রসাদ গ্রহণ করব এবং আমার সঙ্গে থাকুন। অবশ্যই লাইক শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ জানাবেন।
নমস্কার, আজকে চন্দনপিড়ি শ্রী রামকৃষ্ণ আশ্রম নামখানা ঘুরলেন এবং এখানকার চিত্র দেখলেন। আশ্রমে ভোগ প্রসাদের সুন্দর ব্যবস্থা, ভোগ প্রসাদ গ্রহণ করলাম। আর এখানকার যে পরিকল্পনা আগামী দিনে সেগুলো শুনলেন, কিভাবে এই আশ্রম প্রতিষ্ঠিত হলো। আপ্রাণ চেষ্টার মাধ্যমে আজকে আশ্রমে এই পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে, সেটাও আপনাদের শুনলেন আপনারা। ভালো লাগলে লাইক শেয়ার করুন আর সাবস্ক্রাইবটা করবেন। সাবস্ক্রাইব করে অবশ্যই অল অপশনটিতে ক্লিক করে দেবেন। নমস্কার, আবার আর একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।